গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা থেকে একটা ক্লাস, এবং এটি একটি প্র্যাকটিস ক্লাস। তো আমাদের প্রাইমারি টেট 2024-কে টার্গেট করে কিন্তু ফাউন্ডেশন ব্যাচও আছে, আমরা বলবো। তো আমার নর্মাল যে ক্লাসগুলো তোমরা পাও সকাল 7:30 থেকে, এটা মিক্সড জিকে, বিভিন্ন পরীক্ষার, প্রাইমারি পরীক্ষার রিলেটেড নয়, অন্যান্য পরীক্ষার রিলেটেড। আচ্ছা, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং লিংক দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে, এবং পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। তো প্রাইমারি যে ফাউন্ডেশন ব্যাচ সেটা অলরেডি শুরু হয়ে গেছে। যদি কেউ তোমরা ভর্তি হতে চাও, অবশ্যই তোমার প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং পেড কোর্স অপশানে যাও, সেখানে দিয়ে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ তোমরা নিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল টেট এক্সামিনেশন 2024। তো প্রাইমারিতে আমরা যে সিলেবাসটা জানি, ইংরাজি, অঙ্ক, সিডিপি, বাংলা এবং পরিবেশ বিদ্যা। তো 5টি বিষয় থেকে 150 নম্বরের যে এক্সাম হয়, সেই এক্সামকে টার্গেট করে এবার কিন্তু আমরা ফাউন্ডেশন ব্যাচ একদম বেসিক লেভেল থেকে প্রত্যেকটা সাবজেক্ট করাচ্ছি। টপ কোয়ালিটির ক্লাস প্রোভাইড করা হচ্ছে, যারা ক্লাস করছে তারা জানে। এবং প্রত্যেকে যদি তোমাদের মনে হয় যে অবশ্যই নিতে চাও, তাহলে অবশ্যই দ্রুত নিয়ে নাও, সময় নষ্ট করা যাবে না। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস এখানে করানো হবে এখন। প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, সম্পদ সংরক্ষণে প্রধান করণীয় বিষয় কি? আমরা ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ সম্পদের কথা বলতে পারি। বিভিন্ন ধরনের সম্পদ আমরা দেখছি এবং বাস্তবে পরিবেশে আছে। তো সেই পরিবেশের সম্পদগুলো সংরক্ষণ করার প্রয়োজন আছে কি নেই আগে বলো। অবশ্যই আছে, নয়তো পরবর্তী প্রজন্ম তারা ভোগ করতে হবে সেই অভাবটা। তো সম্পদ সেজন্য আমরা সংরক্ষণ করতে হবে। এর যে প্রধান করণীয় বিষয়, ব্যবহারের মাত্রা কমানো, অর্থাৎ যতটুকু না করলে নয়। অপচয় করা যাবে না, অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা, পুনর্ব্যবহার ও পুনরুৎপাদন যদি সম্ভব হয় তাহলে সেটা করতে হবে। তাহলে এখানে সবগুলো অপশন আমরা সঠিক বলবো। আচ্ছা, জলবিদ্যুৎ এটি কোন ধরনের সম্পদ বলতে পারি? গচ্ছিত সম্পদ, যেটা গচ্ছিত মানে এক জায়গায় আছে ধরো, প্রবাহমান যেটা অলরেডি চলছে, অপূরণশীল সম্পদ যেটা ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না, এবং দুষ্প্রাপ্য যেটা খুব কম পাওয়া যায়। জলবিদ্যুৎ এটি আমরা বলতে পারি কি গচ্ছিত সম্পদ নয়, এটা একটা প্রবাহমান সম্পদ। এটা আমরা আবার একই জল বারবার ব্যবহার করে জলবিদ্যুৎ তৈরি করতে পারছি, তাহলে এটাকে আমরা প্রবাহমান সম্পদের মধ্যে ফেলতে পারি। আচ্ছা, জলাশয়ে ব্যাকটেরিয়া বেশি হলে নিম্নের কোন ঘটনাটি ঘটবে? যদি আমরা দেখি ব্যাকটেরিয়া বেশি হয়ে গেছে, তাহলে বিওডি হ্রাস পাবে, সিওডি হ্রাস পায়, বিওডি বৃদ্ধি পায়, সিওডি বৃদ্ধি পায়। বিওডি বলতে গেলে কি বোঝানো হচ্ছে এখানে? বিওডি এর ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটাকে আমরা বলছি বিওডি, অর্থাৎ অক্সিজেন চাহিদা, জৈবনিক অক্সিজেন চাহিদা। বিওডি বেশি হলে, আচ্ছা ব্যাকটেরিয়া বেশি হলে জলাশয়ে অক্সিজেনটা কমে যায়। অক্সিজেন যদি কমে যায় ব্যাকটেরিয়া বেশি হলে, তাহলে অক্সিজেন চাহিদা বাড়বে, অর্থাৎ বিওডি বৃদ্ধি পাবে। একদম বেসিক প্রশ্ন। আর সিওডি বলতে গেলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, রাসায়নিক অক্সিজেন চাহিদা। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো নিম্নের কোনটি? বলো, আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? গ্রিনহাউস গ্যাস, দাবানল, বন বিনাশ, নাকি ওজোন স্তরের ক্ষয়? প্রশ্নটা বোঝা গেছে? বর্তমানে আমরা যদি আবহাওয়ার কথা দেখি, আবহাওয়ার কথা বলি, এই আবহাওয়া দিনের পর দিন পরিবর্তিত হচ্ছে। ওকে, তো আবহাওয়া পরিবর্তনের মেন যে কারণ সেটা হচ্ছে বন বিনাশ। বনভূমি ধ্বংস করার ফলে
একটা প্রাকৃতিকভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে, যেখানে বৃষ্টিপাত কমে যাচ্ছে, খরা হচ্ছে। তো এর ফলে কিন্তু পরিবেশের উষ্ণতা বাড়ছে দিনের পর দিন। পাশাপাশি অন্যান্য অনেক গ্যাস রয়েছে, গ্রিন হাউস গ্যাস, সেটাও আবহাওয়া পরিবর্তনের কারণ। কিন্তু প্রধান কারণ যদি বলো, সেখানে আমরা বন বিনাশটা আগে রাখবো অন্যান্য অপশনের তুলনায়। আচ্ছা, ভারতের সৌরশক্তি এটা কি ধরনের সম্পদ? বিভিন্ন প্রকার শক্তিকে আমরা সম্পদ বলবো, এবং সেই শক্তিটা কিভাবে আমরা ব্যবহার করছি বা কতটুকু ব্যবহার করতে পেরেছি, তো সেটা রেসপেক্টে এইগুলো কিন্তু নামকরণ হচ্ছে সম্ভাব্য সম্পদ। বিকশিত, যেগুলো বিকাশ হচ্ছে, সহজে পাওয়া যায়, সহজলভ্য। সার্বজনীন মানে অলওয়েজ আছে, যেমন জল সম্পদ আমরা সার্বজনীন সম্পদ বলতে পারি। তো এই সৌরশক্তির সাহায্যে বর্তমান দিনের পর দিন কিন্তু আমরা বিভিন্ন কাজে লাগাচ্ছি, এটাকে আমরা একটা সম্ভাব্য সম্পদের তালিকার মধ্যে রাখতে পারি। আচ্ছা, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই যে একটা বই, এটি কে লিখেছেন? ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি কে লিখেছেন? জন মার্শাল, জিমারম্যান, হ্যামিল্টন, মিচেল। তো পরিবেশ সংক্রান্ত একটা বই, ওয়ার্ল্ড রিসোর্স অর্থাৎ সম্পদ এবং ইন্ডাস্ট্রি শিল্প, এই রিলেটেড বই লিখেছেন জিমারম্যান। অপশন বি জিমারম্যান এখানে সঠিক উত্তর হয়ে যাবে। একটি আন্তর্জাতিক সম্পদের এক্সাম্পল কি হতে পারে? একটা ইন্টারন্যাশনাল রিসোর্স যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আন্তর্জাতিক সম্পদ, খনিজ তেল, শিক্ষা, অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পদ, হাসপাতাল। অর্থাৎ কিছু দেশীয় সম্পদ রয়েছে যেগুলো দেশে পাওয়া যায়, কিছু রয়েছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, সবাই সেটাকে ব্যবহার করছে, ব্যবহার করতে পারে, কারোর দখলে নেই। যেমন অ্যান্টার্কটিকা মহাদেশের সম্পদ, ব্যক্তি বিশেষ বা কোনো দেশের সীমানা নেই যে আমি দখল করব, আমেরিকা দখল করবে বা চীন দখল করবে, ব্যাপারটা কিন্তু নেই। এটাকে আমরা বলতে পারি একটা আন্তর্জাতিক সম্পদ। আচ্ছা, একটা ফুল ফর্ম বলতে হবে, FAO, এর ফুল ফর্ম বা পুরো কথাটি কি? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর এখানে কি হবে? ফুড অ্যান্ড অ্যাডভান্স অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফ্রুট অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুয়েল অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো এখানে ভুল আছে, উত্তর হবে অপশন বি, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এই যে সংস্থাটা, এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর যদি জিজ্ঞাসা করে কোথায় আছে, এটা হচ্ছে ইটালির রাজধানী রোম, এখানে এর সদর দপ্তর রয়েছে। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন সারা বিশ্বে ফুড এবং এগ্রিকালচার, কৃষিকাজ এবং খাদ্য নিয়ে এরা গবেষণা করে। আরো একটি প্রশ্ন, একই রকম প্রশ্ন, ইউএনইপি এর পুরো কথাটি কি? ইউএনইপি এর ফুল ফর্মটা কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ইকোলজি প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট, এখানে এনভায়রনমেন্টাল আছে, এখানে শুধু এনভায়রনমেন্ট রয়েছে। তো এখানে ভালো করে খেয়াল করতে হবে, ইউনাইটেড ন্যাশনাল ইকোসিস্টেম প্রোগ্রাম। ইউএনইপি একটা সংস্থা যার হেডকোয়ার্টার রয়েছে নাইরোবিতে, এটা হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর সদর দপ্তর কোথায় বলছি? এটা হচ্ছে নাইরোবি। নাইরোবি এই যে শহরের কথা বলা হচ্ছে, এটি হচ্ছে কেনিয়ার রাজধানী। কেনিয়া একটি দেশ, তার রাজধানী হচ্ছে নাইরোবি। আচ্ছা, ম্যাপ, এই ম্যাপের ফুল ফর্ম কি হবে? MAB, ম্যান অ্যান্ড দ্য বায়োলজি, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি, ম্যান অ্যান্ড বায়োটেকনোলজি। পরিবেশ সংক্রান্ত এই সমস্ত অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে আমাদের পড়তে হবে। ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার, সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে। আচ্ছা, IUCN এর ফুল ফর্ম কি হবে বলতে পারবে? IUCN এর ফুল ফর্ম কি হবে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।
IUCN, WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, WWF এর ফুল ফর্ম। এই সমস্ত ফুল ফর্মগুলো আমাদের জানতে হবে। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? দুর্দান্ত একটা প্রশ্ন, এবং পরিবেশ রিলেটেড বিভিন্ন দিবসের কথা যদি আমরা বলি, কয়েকটা প্রশ্ন এখানে করানো হবে বিভিন্ন দিবস রিলেটেড। বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ইংরেজিতে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্যপ্রাণী দিবস। উত্তর হবে 3রা মার্চ। 3rd মার্চ পালন করা হয়। 28শে ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস। 21শে মার্চ কোন দিবস পালন করা হয় বলতে পারবে? আচ্ছা বলো, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ওয়াটার ডে। বিশ্ব জল দিবস এটি কত তারিখে পালিত হয়? 22শে এপ্রিল, 22শে মার্চ, 24শে মার্চ, 21শে মার্চ। উত্তর কি হবে? উত্তর হবে 22শে মার্চ। আচ্ছা, এখানে 22শে এপ্রিল হচ্ছে বসুন্ধরা দিবস। বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ ডে। পৃথিবীর ধারিত্রী দিবস বা বসুন্ধরা দিবস। 21শে মার্চ আমরা কি বলছি? এটা হচ্ছে ফরেস্ট ডে, বনভূমি দিবস, ফরেস্ট ডে, বিশ্ব বনভূমি দিবস 21শে মার্চ। 24শে মার্চ টিবি ডে, ইন্টারন্যাশনাল টিবি ডে, টিউবারকিউলোসিস যে রোগ, যক্ষা দিবস 24শে মার্চ। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে বিশ্ব জলাভূমি দিবস কত তারিখে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি আমরা কি দেখলাম? জাতীয় বিজ্ঞান দিবস। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 2nd ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে বা জলাভূমি সংক্রান্ত দিবস। আচ্ছা, এই যে জলাভূমি সংক্রান্ত দিবস, এটা কোন ঘটনার রেসপেক্টে? একটা তোমরা দেখবে যে রামসার সম্মেলন বলে একটা কথা আছে, রামসার সম্মেলন, রামসার কনভেনশন, যেটা হয়েছিল ইরানের রামসার শহরে 2nd ফেব্রুয়ারি 1971 সালে। 2nd ফেব্রুয়ারি 1971 ইরানের রামসারে একটা সম্মেলন হয়, যেটা রামসার সম্মেলন নামে পরিচিত, এবং সারা বিশ্বে জলাভূমি নিয়ে এটা কথা বলা হয়, এবং এই রেসপেক্টে দেখবে রামসার সাইট ঘোষণা করা হয়, এবং ইউনেস্কো এই রামসার মানে অধিকর্তা আর কি। রামসার সাইট যদি দেখি ভারতে কটা রয়েছে, ভারতে বর্তমান রামসার সাইট কটি আছে? রামসার সাইট কটি আছে? এটা জলাভূমি রিলেটেড মনে রাখতে হবে। রামসার সাইট বর্তমানে কিন্তু 85টি, এটা কিন্তু বাড়তে বাড়তে 85-এ দাঁড়িয়েছে। গত বছর কটা করিয়েছিলাম মনে নেই, 75টাই হবে, এখন কিন্তু 85 হয়ে যাবে। এটা আমাদের আপডেট রাখতে হবে পরীক্ষার আগ পর্যন্ত। বর্তমানে 85টি রামসার সাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে আছে 2টি। আচ্ছা, দারুণ একটা প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বলো কি হবে এখানে সঠিক উত্তর? বিশ্ব স্বাস্থ্য দিবস এটি কত তারিখে পালিত হয়? একদম সহজ প্রশ্ন, 7ই এপ্রিল। আচ্ছা, 5th জুন এনভায়রনমেন্ট ডে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। 7ই এপ্রিল। 21শে জুন হচ্ছে যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। এনভায়রনমেন্টাল ডে 5ই জুন পালন করা হয়। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস, এটি কবে পালিত হয় বল? দুর্দান্ত একটা প্রশ্ন। জীব বৈচিত্র্য দিবস, জীব বৈচিত্র্য দিবস
কবে পালিত হয়? বিশ্ব জীব বৈচিত্র্য দিবস এটি কবে পালিত হয়? 22 এপ্রিল, এটা পৃথিবী দিবস। 22 মে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 22 মে। 22 মার্চ জল দিবস, 24 মার্চ যক্ষা দিবস। ওয়ার্ল্ড লায়ন ডে, লায়ন ডে কবে পালন করা হয়? লায়ন অর্থাৎ সিংহ দিবস, বিশ্ব সিংহ দিবস কবে পালন করা হয় বলো? বিশ্ব সিংহ দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 10ই আগস্ট। 12ই আগস্ট কি পালন করা হয় জানো? এলিফ্যান্ট ডে। হাতি দিবস। 29 জুলাই টাইগার ডে। বিশ্ব ব্যাঘ্র দিবস পালন করা হয়। টাইগার ডেটা খুব ইম্পর্টেন্ট, যেটি পালন করা হয় 29 জুলাই। আচ্ছা, একটা প্রশ্ন দেখো, শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলি আঙুলের চামচ আকৃতির হয়ে যাচ্ছে। সে ভীষণ চিন্তিত। এই অবস্থায় কি থেকে এটা হতে পারে? কি হলে? কলেরা, অ্যানিমিয়া, ম্যালেরিয়া নাকি জ্বর? সঠিক উত্তর কি হবে বলো? উত্তর হয়ে যাবে এখানে অ্যানিমিয়া, রক্তাল্পতা, অপশন বি। খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে পড়ে। একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্যকণাকে শ্বাসনালী এবং ফুসফুসের ভেতরে ঢুকতে বাধা প্রদান করে। সেই ঢাকনিটির নাম কি? সেই ঢাকনির মতো অংশটি হলো কি? জিহ্বা, গলবেল, এপিগ্লটিস নাকি গ্লটিস? এই যে গ্লটিস বানানটা ভেঙে গেছে, গ্লটিস। উত্তর হবে এখানে এপিগ্লটিস। উত্তর হবে এপিগ্লটিস। প্রাইমারিতে এই ধরনের প্রশ্ন এসেছিল আগে, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে অ্যাড আছে। মেঘালয়ের খাসি জয়ন্তিয়া যে পাহাড় রয়েছে, একটি ভেষজ বনভূমি রয়েছে। খাসি জয়ন্তিয়াদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি আছে। এটি কোন জায়গায় পড়ছে? চেরাপুঞ্জি, শিলং, মফলং নাকি হাফলং এ? বলো এখানে সঠিক উত্তর কি হবে? উত্তরটা হয়ে যাবে অপশন সি, মফলং এ। সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করতে হবে? সূর্যগ্রহণ বলতে আমরা কি বুঝি? পৃথিবী থাকে সূর্য এবং চাঁদের মাঝখানে, নাকি তোমার বলতে হবে সূর্য থাকে চাঁদ পৃথিবীর মাঝখানে? সূর্যগ্রহণ মানে সূর্য দেখা যাবে না। আমরা জানি সূর্য আছে, সূর্য চারিদিকে আছে, পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে রয়েছে চাঁদ। এখানে যদি চাঁদ চলে আসে, এটা পৃথিবী, এটা চাঁদ, এটা সূর্য। তা চাঁদ যদি পৃথিবী সূর্যের মাঝে চলে আসে, তখনই হয় সূর্যগ্রহণ। চাঁদ থাকে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। ওকে, তো প্রথমে যারা কানেক্ট হওনি অবশ্যই দেখে রাখো, আমাদের ফাউন্ডেশন ব্যাচ প্রাইমারির উপরে লঞ্চ হয়ে গেছে, অলরেডি ক্লাস শুরু হয়েছে কিছুদিন আগে। যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করো। অল্প কয়েকটা ক্লাস হয়েছে এবং এটি 4 মাসের একটি ফাউন্ডেশন ব্যাচ, যেখানে একদম বেসিক লেভেল থেকে আমরা করাচ্ছি। প্রত্যেকটা বিষয় 50 করে ক্লাস রয়েছে, 50টি করে ক্লাস আছে। 5টা বিষয়ে 50টি করে ক্লাস আছে, অর্থাৎ 250 ক্লাস তোমরা পাচ্ছ। একটা দুর্দান্ত ফাউন্ডেশন ব্যাচ প্রাইমারি পরীক্ষাকে টার্গেট করে, এবং এই ব্যাচের ভ্যালিডিটি তোমরা পাবে 8 মান্থ।
4 মাস ধরে ক্লাস হবে, 4 মাসে আমরা সিলেবাসটা কভার করব এবং এই ব্যাচ তোমরা 8 মাস ভ্যালিডিটি পাবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে, খাদ্য পরিপাক করার জন্য পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয়। নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্তরিক গ্রন্থি থেকে খরিত হয়? আন্তরিক গ্রন্থি বা অন্ত্র থেকে খরিত হয় কোন উৎসেচকটি? কাইমোট্রিপসিন, পেপসিন, ইরিপসিন নাকি টায়ালিন? এখানে উত্তর কি হবে প্রত্যেকে বলো। উত্তর হয়ে যাবে ইরিপসিন, এটি আন্তরিক রস বা অন্ত্র থেকে নির্গত হয়। টায়ালিন আমরা জানি লালা গ্রন্থি, মুখ বিহরের লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় টায়ালিন। পেপসিন পাকস্থলী থেকে, পাকস্থলী। কাইমোট্রিপসিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। উৎসেচকের কাজ হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করা। বলো 10% ল এর প্রবক্তা হলেন কে? 10% ল অর্থাৎ 10% সূত্র, এই যে সূত্রের প্রবক্তা কে? দুর্দান্ত একটা প্রশ্ন। উত্তর হবে অপশন এ, লিন্ডেম্যান। তিনি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ রিলেটেড, শক্তি প্রবাহ রিলেটেড 10% ল এর প্রবক্তা। ইকোলজি, এই যে কথাটা কে প্রথম ব্যবহার করেছিলেন বলো? ইকোলজি, এই যে কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। বিজ্ঞানী এজি ট্যানসিলে ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র, আর ইকোলজি অর্থাৎ বাস্তুবিদ্যা। বলো ভিটামিন কে আবিষ্কার করেছেন? ভিটামিনের আবিষ্কারকের নাম আমরা কি পাবো? বিজ্ঞানী লুলিন, রবার্ট ব্রাউন, ক্যাসিমির ফ্রাঙ্ক, হপকিন্স। ভিটামিন, মানুষ আমরা যে খাদ্য খাই এই খাদ্যকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহ পরিপোষক, একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্যের মধ্যে আমরা পাবো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে আমরা পাচ্ছি ভিটামিন, খনিজ লবণ মানে খনিজ পদার্থ, এইগুলো, জল। তো ক্যাসিমির ফ্রাঙ্ক হচ্ছে ভিটামিন আবিষ্কার করে। ভিটামিনের কাজ হচ্ছে দেহকে রক্ষা করা, টু প্রোটেক্ট আওয়ার বডি, দেহকে রক্ষা করছে। ভিটামিনের অভাবজনিত আমরা বেশ কিছু রোগের কথা বলতে পারি। প্রচুর ভিটামিন আছে এবং ভিটামিন ঘটিত প্রশ্ন আমরা পরেও আলোচনা করব। এখানে প্রশ্ন হচ্ছে যে কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? যকৃতে সঞ্চিত থাকে কোন ভিটামিন? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি1, বি3। যকৃত অর্থাৎ লিভার, লিভারে সঞ্চিত থাকে ভিটামিন এ। ভিটামিন এ ছাড়াও ভিটামিন এ, ডি, ই, কে এবং বি12 এটা যকৃতে সঞ্চিত থাকে। ভিটামিন সম্পর্কে আমরা আরো অনেক কথা বলতে পারি, যে ভিটামিনের শ্রেণী বিভাগ করা যায় দ্রাব্যতা অনুসারে। কিছু ভিটামিন রয়েছে জলে দ্রাব্য, কিছু ফ্যাটে দ্রাব্য। জলে দ্রাব্য ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন পি। আর ফ্যাটে দ্রাব্য ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় সেটি কি? রিকেট প্লিগ্রা, স্কারভি, পারনেসিয়াস অ্যানিমিয়া। সঠিক উত্তর কি হবে? অপশন সি, স্কারভি হয়ে যাবে। রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন বি3 এর অভাবে আমরা দেখব প্লেগ্রা রোগ হয়। ভিটামিন বি12 এর অভাবে হয় পারনেসিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে। আচ্ছা, কোন দূষণ অস্টিওপোরোসিস ঘটায়? এটা তোমাদের গত দিনের প্রাইমারি ক্লাসের হোমওয়ার্ক ছিল।
উত্তর হবে অপশন সি ফ্লোরিন। ফ্লোরিন জাতীয় দূষণে, ফ্লুরাইড দূষণে এই রোগ হয়। আজকে থাকবে এটা নিচের কোন খাদ্য পুষ্টি উপাদান খাদ্য বস্তুতে পাওয়া যায় না। তো আমাদের ক্লাসগুলো পেতে তোমরা দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন অল করে রাখো, এবং আমাদের পেড কোর্স পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। যদি প্রয়োজন হয় অবশ্যই এই অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে তোমরা পেড কোর্সে জয়েন করতে পারো। দুর্দান্ত ক্লাস হচ্ছে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, কানেক্ট ছিলে অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দাও। দেখো পড়াশোনা করতে হবে এবং ভালো করে করতে হবে। লাস্ট ইয়ার কোশ্চেন যদি দেখো, কোশ্চেন কিন্তু যথেষ্ট টাফ হয়েছিল। তো তোমাকে সেই মতো করে প্র্যাকটিস বা প্রচেষ্টা করতে হবে, ওই জন্য সময় লাগবে। হয়তো বিজ্ঞপ্তি আসবে 2 মাস 1 মাসের মধ্যে পরীক্ষা হবে, তো ওই শর্ট সময়ে তুমি কিন্তু পারবে না ঠিক মতো প্রস্তুতি নিতে। ওই জন্য একটু আগে থেকে আমরা শুরু করেছি, একটা ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে তোমাদের একটা দুর্দান্ত প্রস্তুতি দেওয়া হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট ছিল অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো মনোযোগ সহকারে। ওকে, টাটা, বাই।